সঞ্জয়ের জন্য একটা বড় রাস্তা খুলে গেল। সঞ্জয়ের সারা জীবনের সাজা থেকে কেটে 12-14 বছর হয়ে যাওয়া উচিত। সুপ্রিম কোর্টের স্টিগমা অনুযায়ী আমি মার্ডার কেস মানে এটাকে বিরলতম কেস বলতে পারছি না এবং এই কেসে ফাঁসির সাজা দিতে পারছি না। প্রচুর ট্রায়াল বাকি আছে, সেই ট্রায়ালগুলো কবে হবে? বিচারক এই দিকে ঠিক কাজ করেছেন। রাজ্য সরকার জানে যদি টানা হ্যাচড়া করা হয়, যদি এই কেসটাকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়, রাজ্য সরকারের বহু লোক ফেসে যাবে এর মধ্যে। রাজ্য সরকার এখন হাজার চেষ্টা করলেও এর ফাঁসি হওয়া খুব মুশকিল। মানে যদি একদম অন্য সব এভিডেন্স পুরো ঢেকে দিয়ে আর কোনো ট্রায়াল হবে না, ওই একদম ফুল সেটিং করে এই দোষী এই সব প্রমাণ করতে পারে রাজ্য সরকার, তার ব্যাপারটা আলাদা। কিন্তু যদি এই কেস রিওপেন হয়, এই লোকগুলোকে যদি আবার যদি তাদের নামে চার্জশিট করে তাদের নামে তদন্ত প্রক্রিয়া শুরু হয়, সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে যাওয়া এই কেসে অনেক দূরকাহস্ত ব্যাপার। এই মামলার থার্ড হিয়ারিংয়ে বলেছিল, সিবিআই রিপোর্ট দেখে আপনার মনে আছে যে আমাকে অত্যন্ত বিচলিত করছে। আপনার কি মনে হয় যে একটা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তার নাম দেখে তিনি বিচলিত হয়ে গেছিলেন? আমার অন্তত সেটা মনে হয় না। হাইকোর্টে সিবিআই এবং রাজ্য সরকারের দাবি একটাই, যে সঞ্জয় রায়ের কঠিনতম শাস্তি চাই। এই নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচি। শ্রমিকদা, সিবিআই একদিকে, রাজ্য সরকার একদিকে, দাবি কিন্তু একটাই যে সঞ্জয় রায়ের কঠিনতম শাস্তি চাই। এবং শিয়ালদা কোর্টে আমরা দেখেছি সিবিআই যে তদন্ত দিয়েছে তার কি শাস্তি হয়েছে সেটা আমরা সকলেই জানি, এবং সেই একই তথ্য এখানে হাইকোর্টেও জমা দেওয়া হবে। এবং সেই তথ্যের ভিত্তিতে কি সেই যে কঠিনতম শাস্তির কথা বারবার বলা হচ্ছে সেটা কি চেঞ্জ হতে পারে? যে শাস্তি আছে সেটা কি চেঞ্জ হতে পারে? একদমই। প্রথমেই আমি বলি আপনাকে একটা কথা, যে না, দুজনের দাবি একটা নয়। রাজ্য সরকার চাইছে যে তার ফাঁসি হোক, কিন্তু সিবিআই বলেছে রাজ্য সরকারের কোনো আইনি এখতিয়ার নেই এই মামলা করার, কারণ তদন্ত করেছে সিবিআই, চার্জশিট জমা দিয়েছে সিবিআই, ট্রায়াল ফেস করেছে সিবিআই। সুতরাং এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকাই থাকতে পারে না। রাজ্য সরকার যে বিষয়ের ওপরে আসছে যে একজনকে রাজ্যের পয়সায় কারাগারে রাখা হবে, এরকম একজন রেপিস্ট মার্ডারারকে রাজ্য সরকার চায় না। কিন্তু রাজ্য সরকারের আদৌ কোনো এখতিয়ার আছে কি না এই মামলা করা, সিবিআই সেই ভাইরাস চ্যালেঞ্জ করেছে এবং আমি মনে করি সঠিক চ্যালেঞ্জই করেছে। নির্যাতিতার বাবার দেওয়া বয়ান, তাদের দেওয়া কাগজপত্র, ডায়েরি, সেগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে সিবিআইকে তদন্ত করতে বলেছিল সুপ্রিম কোর্ট। নির্যাতিতার বাবা দিনের পর দিন আপনাদের মিডিয়ার সামনে, সমস্ত ওপেন মিডিয়ার সামনে অভিযোগ করেছেন যে তাদের কোনো বক্তব্য সিবিআই শোনেনি এবং সিবিআই দিনের পর দিন মিথ্যাভাবে কেসটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছে। এক। দ্বিতীয়, আমি বলবো, আপনি আরেকটা কথা বললেন না যে কোনো রায়ের পরিবর্তন হওয়া সম্ভব কি না, আমি বলবো হ্যাঁ, রায়ের পরিবর্তন হওয়া সম্ভব। সঞ্জয়ের জন্য একটা বড় রাস্তা খুলে গেল। সঞ্জয়ের সারা জীবনের সাজা থেকে কেটে 12-14 বছর হয়ে যাওয়া উচিত। এটা কি করে যে জাজমেন্ট এসেছে সেই জাজমেন্টের পরতে আছে যে অনলি ডিএনএ টেস্ট ছাড়া আর কোনো ক্রাইটেরিয়া ম্যাচ করানো যাচ্ছে না, যে ক্রাইটেরিয়া দিয়ে অ্যাকর্ডিং টু দি সুপ্রিম কোর্ট জাজমেন্টস অ্যান্ড রুলিংস একজনকে ফাঁসির সাজা দেওয়া যায়। সেটা জজ সাহেব একদম জাজমেন্টের অর্ডারিং পোর্শনের আগে নিজেও বলেছেন যে সুপ্রিম কোর্টের স্টিগমা অনুযায়ী আমি মার্ডার কেস এটাকে বিরলতম কেস বলতে পারছি না এবং এই কেসে ফাঁসির সাজা দিতে পারছি না। সুপ্রিম কোর্ট অন্যান্য কেসের ক্ষেত্রে বলেছে তুমি সর্বোচ্চ সাজা ফাঁসি বা কারাদণ্ড দিতে পারো। এক্ষেত্রে যেহেতু ডিএনএ ছাড়া আর তো কিছু ম্যাচ করছে না, ফাঁসির সাজা এক্ষেত্রে সেই জন্য জজ সাহেব দিতে পারেনি। আপনাকে একটা কথা বলে দিই, দেখুন, মিডিয়াতে কথা বললেই তো আর আইনটা পাল্টে যাবে না। অ্যাপিল যেটা হয়েছে সেই অ্যাপিলের ভুল ত্রুটি আপনাকে বার করতে হবে। অ্যাপিলের বাইরে গিয়ে কোনো কথা ওপরের কোর্ট এসে আর শুনবে না। এখানে আপনি ট্রায়ালটা আবার করার জন্য বলতে পারেন, কিন্তু সঞ্জয় রায়েরও অ্যাম্পেল অপরচুনিটি আছে। আমি মনে করি একটা জায়গায় সঞ্জয় রায় ভুল করেছে, এটা আমি আপনাদের আগেও বলেছি। কি ভুল? একটা আইনগত ছোট্ট ভুল রয়েছে। সঞ্জয় রায়ের উচিত ছিল, তার আইনজীবীদের উচিত ছিল যে কিছু প্রভিশনস রয়েছে 2Y বা অন্যান্য যত বিএনএস বা আগে যেটা 2W অফ সিআরপিসি, এতে
তুমি এবং কিছু জাজমেন্ট রয়েছে সুপ্রিম কোর্টের যে ফাইনাল চার্জশিট না হওয়া পর্যন্ত কোনো ট্রায়াল তুমি কন্ডাক্ট করতে পারো না। আমি বলবো, আমি কোনো ব্যক্তিগতভাবে বলছি না, ওই জজ সাহেবেরই গড়ে অন্য মামলাতে কিন্তু সেই পিটিশন দিয়ে উই গট সাকসেসফুল অর্ডার। তাহলে সেই জাজকে যদি সেই জাজমেন্ট দেওয়া হতো সেই সময়ে, সুপ্রিম কোর্ট যাই বলুক না কেন, আপনাকে মনে রাখতে হবে ওটা 3 জাজেস বেঞ্চ ছিল, চন্দ্রচূড় তার সঙ্গে আরও 2জন জাস্টিস ছিলেন, জাস্টিস চন্দ্রচূড়ের সঙ্গে, কিন্তু 7 জাজেস বেঞ্চের জাজমেন্ট রয়েছে যে ফাইনাল তুমি যখন না হচ্ছে, ফাইনাল চার্জশিট না হচ্ছে, তুমি ট্রায়াল স্টার্ট করতে পারো না। অটোমেটিক 3 জাজেস বেঞ্চের কথা ওখানে ডিনাই খেয়ে যেত এবং ফাইনাল চার্জশিটটা হয়ে গেলে কিন্তু এত সহজে সঞ্জয় রায়কেই শুধু দোষী করা যেত না, কারণ ফাইনাল চার্জশিটে যতই বেল নিয়ে ওই 2জন বেরিয়ে যাক, এই 2জনের নাম আসতো, আরও কিছু লোকের নাম আসতো আমার ধারণা, তদন্ত যদি ঠিকঠাক হতো, এবং সেইখানে সবার নামেই ট্রায়ালটা আসতো, সবার নামেই তদন্তটা শুরু হতো, কেউ বেলে থাকতো বা কেউ জেলে থাকতো, একটা ভালো জায়গায় জিনিসটা যেত, কম্প্যাক্ট একটা ট্রায়াল হতো। কারণ আমি একটা কথা বলছি, আইনের প্রভিশন অনুযায়ী ধরে নিন টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ এই 2জন জামিন পেয়েছেন। আপনাকে একটা কথা মনে রাখতে হবে, ক্রিমিনাল আইন অনুযায়ী জামিন পাওয়া মানেই কেস থেকে খালাস পাওয়া নয়। জামিন পাওয়া মানে একটা সাময়িক স্বস্তি, তাকে জেলে থাকতে হবে না বা তার ওপরে এক্ষুনি পুলিশ বা যারা ইনভেস্টিগেটিং অথরিটি তাকে অ্যারেস্ট করতে পারবে না, কিন্তু তারা কেসের আসামি থাকবেন এবং তাদের ওপরে চার্জশিট যদি হয় ট্রায়াল হবে। তাহলে এদের এখনও ট্রায়ালটাই বাকি আছে। এই কেসে হয়েছেটা কি? এই কেসে একটা প্রাইমারি চার্জশিটে শুধুমাত্র ট্রায়াল কনক্লুড হয়েছে। এই কেসে এখনো পর্যন্ত উচিত সিবিআই সেকেন্ডারি চার্জশিট জমা করা, যদিও আমাদের দেশে হয় না এগুলো, কিন্তু এই কেসে আইন অনুযায়ী যদি আমি যাই, এই কেসে এখনও প্রচুর ট্রায়াল বাকি আছে। সেই ট্রায়ালগুলো কবে হবে? বিচারক এই দিকে ঠিক কাজ করেছেন। আজকে যদি তিনি ফাঁসি দিয়ে দিতেন এবং ওই সঞ্জয় রায় তালে গলে যদি অ্যাপিল বা কোনো কিছু না করতো, এতদিনে আমরা দেখতাম তার ফাঁসি হয়ে যেতেও পারত। রাজ্য সরকার জানে যদি টানা হ্যাচড়া করা হয়, যদি এই কেসটাকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়, রাজ্য সরকারের বহু লোক ফেসে যাবে এর মধ্যে। রাজ্য সরকারের অতি সক্রিয়তা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলছে, এমন নির্যাতিতার বাবা তিনি নিজে বলছেন যে, বারবার বলছে, তিনি বারবার বলছেন। আমি তো বলছি নির্যাতিতার বাবা, দেখুন তাকে আমি দুটো কথা বলবো। নির্যাতিতার বাবা তিনি একটা সময় প্রচণ্ড তাড়াহুড়ো করেছেন, যখন তিনি শিয়ালদা কোর্টের উপর ভেঙে পড়ছেন, হাইকোর্ট না হলো সুপ্রিম কোর্ট, এই জায়গায় তিনি যে ধরনের যাদের পরামর্শে গেছেন উনি ভুল করেছেন, পরিষ্কার কথা। ওনাকে এইখানেই থাকতে হতো এবং এই শিয়ালদা কোর্টেই, এবং এরকম অর্ডার বা উপরের কোর্ট থেকে এরকম অর্ডার নিয়ে আসতে হতো যে আমার বক্তব্যগুলো না শুনে সিবিআই বা ওই জজ সাহেব কোনো ফাইনাল অর্ডার দিতে পারবে না। কোনো কোর্ট যদি এই স্পেসিফিক অর্ডার দিয়ে দিত, তাহলে এত সহজে আজকে সঞ্জয় রায় দোষী হতে পারতো না, আরও অনেক লোকের মধ্যে জড়িত থাকতো। এখন একটা হয়ে গেছে জাজমেন্ট, সিবিআই বা রাজ্য সরকার বা এরা যারা রয়েছে তারা চাইছে তড়িঘড়ি করে ব্যাপারটাকে। এবং আরও একটা জিনিস আমি জানি না, এটা সত্যি মিথ্যে জানি না, আমি আপনাকে বলছি, যেহেতু মিডিয়াতে আপনারাও আছেন, আমিও বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতে যাই, মিডিয়াতেই আমি আজকে দেখেছি সিবিআইয়ের কোনো একজন আধিকারিক তিনি নাকি কোনো মিডিয়ার সামনে হতে পারে বা নির্যাতিতার বাবাকে বলেছেন, মেয়ে আপনার মারা গেছে, দায় আপনাকে নিতে হবে। আমি বলতে চাই, একটা সর্বোচ্চ নিয়ামক তদন্তকারী ভারতবর্ষের সংস্থা, তিনি দায় নেবেন মানে? তাহলে কি একজন কোনো বাবা বা মা তার ছেলে মেয়েকে কোথাও পড়তে পাঠাবে বা কোনো কাজের জন্য পাঠাবে, সেখানে তার কিছু হয়ে গেলে তার দায় তার বাবা মার? এরকম অশিক্ষিত কথাবার্তা যদি সিবিআই বলতে পারে, তাহলে সিবিআইয়ের যে গ্রহণযোগ্যতা সেটা কোথায় গিয়ে পৌঁছেছে বুঝতে কোনো অসুবিধা হয় না। আর একটা কথা শেষ করব, বিগত 10 বছর ধরে যত কেস এই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের ধাক্কায় পশ্চিমবঙ্গের সিবিআই হয়েছে, সে যে কেসই হোক না কেন, আমি সেটা নারদা সারদা কেসও বলতে পারেন, লিপস অ্যান্ড বাউন্সের কেসও বলতে পারেন, বা অন্যান্য কেস যেগুলো হচ্ছে বোমা মারা ঘটনা বা অন্যান্য কেসে যেগুলো হয়েছে, কোথাও গিয়ে সিবিআই খেই হারিয়ে ফেলছে। এই কারণটা কেন? এই প্রশ্ন কিন্তু আজকে সারা রাজ্যবাসী করছে যে কেন? কোথাও কি তাহলে সিবিআই বিশালভাবে শুরু করার পর কোথাও গিয়ে সেটিং হয়ে যাচ্ছে, বা কোথাও গিয়ে জিনিসটা থেমে যাচ্ছে, যেখানে সিবিআই আর সেই ব্যাপারটা নিয়ে ভাবছে না বা আর সেই ব্যাপারটা নিয়ে কোনো ফাইনালাইজ করছে না, নাকি সেখানেও এই রাজনৈতিক তত্ত্ব? কারণ আপনাকে মনে রাখতে হবে, নারদা কেসে সিবিআই হয়েছিল, সেই কেসে আমি নিজে করেছিলাম। আজকের বিরোধী দলনেতা যখনই সে তৃণমূল থেকে বিজেপিতে চলে গেল, যিনি নিজেকে বিরোধী দলনেতা হিসেবে প্রচার করে থাকেন বিজেপির, মিস্টার অধিকারী, তিনি চলে যাওয়ার পর আশ্চর্যজনকভাবে চার্জশিট দেওয়ার পরে সেই কেসটা নিয়ে আর কোনো হেলদোল হলো না। কেন? তাহলে সিবিআই
কি কারোর অঙ্গুলি হেলনে কাজ করছে? এই কেসের মধ্যেও যদি আজকে সিবিআইয়ের হাত ধরে বা ইনভেস্টিগেটিং অথরিটির হাত ধরে যদি আজকে অনেক ঘটনা চলে আসে, তাহলে রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের কারো মাথা ধরে টানা হ্যাচড়া হওয়ার সম্ভাবনা কি থাকবে? কারণ দেখুন, বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়। আজকে যেমন আপনারা বিভিন্ন লোক কি বলছেন বা বিভিন্ন জাজমেন্ট কি আসছে সেইটার উপরে যেমন আমাকে প্রশ্ন করছেন, নিশ্চয়ই অতীতের কথাগুলো আপনাদের মনে রয়েছে। জাস্টিস চন্দ্রচূড় এই মামলার থার্ড হিয়ারিংয়ে বলেছিল, সিবিআইয়ের রিপোর্ট দেখে আপনার মনে আছে, যে আমাকে অত্যন্ত বিচলিত করছে। আপনার কি মনে হয় যে একটা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তার নাম দেখে তিনি বিচলিত হয়ে গেছিলেন? আমার অন্তত সেটা মনে হয় না। যে নামগুলো তাকে বিচলিত করেছিল সেই নামগুলো আজকে কেস শেষ হতে চললো, ফাঁসি দেওয়া হবে কি না এই পর্যায়ে আমরা কথা বলছি, কোর্টে মামলা চলছে, আজও পর্যন্ত সেই নামগুলো এনলাইটেন কেন হলো না? সেই নামগুলো নিয়ে তদন্ত করা হোক বলে সিবিআইও বা কেন ঝাঁপালো না কোর্টে? সুপ্রিম কোর্ট থেকে কেন সেই অর্ডার বার করা হলো না? সুপ্রিম কোর্টে তো স্বতঃপ্রণোদিতভাবে কেসটা চলছে। অথবা সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত আমার মনে হয় সেরমভাবে এই কেসে শুধুমাত্র আর্লি ট্রায়াল হবে ছাড়া আর সাকসেসফুলি কোনো অর্ডার তো পাস করেনি। আমার এখানে একটা প্রশ্ন করব, সুপ্রিম কোর্টেও এই মামলা চলছে এটা, আর হাইকোর্টেও আমরা দেখতে পাচ্ছি এই মামলা চলছে, মানে যেখানে একটা সুপ্রিম কোর্টে মামলা চলছে ব্যাপার, যেখানে আবার হাইকোর্টেও চলছে, এইটা কতটা মানে এইটাই একটা মিসগাইডিং ব্যাপার। তাহলে কোথায় ট্রায়ালটা চলবে? ট্রায়াল শেষ, এখন অ্যাপিলটা কোথায় চলবে? আমাদের হিসাব অনুযায়ী একটা ডিস্ট্রিক্ট কোর্ট বা এই ধরনের কোর্টে হয়ে যাওয়ার পর উপরের কোর্টে আসে। হাইকোর্টে এসছে, ঠিক আছে, সুপ্রিম কোর্টের উচিত হাইকোর্টের কাছে পুরো কেসটাকে ফিরিয়ে দেওয়া। যদি অ্যাপিল বা কোনো কিছু বলার থাকে হাইকোর্ট বলুক, আর না হলে সুপ্রিম কোর্ট যদি মনে করে যে তারাই দেখবে, তাহলে হাইকোর্টের পিটিশনগুলো সিক করে সুপ্রিম কোর্টে নিয়ে নেওয়া উচিত, যে হাইকোর্টে আর কোনো তদন্ত হবে না, যেহেতু সুপ্রিম কোর্ট দেখছে সুমোটো, এবং সুপ্রিম কোর্ট যেহেতু বলেছিল যে হাইকোর্ট এই বিষয়ে আর কিছু বলবে না, তাহলে সুপ্রিম কোর্টই দেখুক। কিন্তু এই জায়গা করে মানুষকে শুধু শুধু ডিলেমা করে তো কোনো লাভ হচ্ছে না। এই বিচার সঠিক নয়। অভয়ের বাবা মা সঠিক বিচার সত্যিই পেলেন না। হয়তো তারা, দেখুন, তারা সাধারণ মানুষ, তাদেরকে আমি বলতে মানে আজকে আমি সবই বলছি আর কি, এর জন্য অনেকে খারাপ ভাবতে পারেন, আমাদের কমিউনিটির মধ্যেও অনেকে। দেখুন, তারা কোথায় যেতে পারতেন? তারা বিভিন্ন লয়ারের কাছে গেছেন, তারা বিভিন্ন নেতামন্ত্রীর কাছে গেছেন, যে যেভাবে পেরেছে হয়তো তাকে সাহায্য করার চেষ্টা করেছে, কেউ কেউ তাদেরকে বিপথেও পরিচালিত করেছে, অনেক কিছু বলা যেত। এখন দেখুন, আবারও একটা ব্যাপার রয়েছে। আজকে যখন কোনো একটা কেস নিয়ে, মানে ধরুন আমাদের পড়াশোনাটা কীভাবে হয়, কোনো একটা কেস নিয়ে আমরা সিনিয়রদের সাথে আলোচনা করি, সিনিয়ররা বলছেন, আজকে হাস্যস্পদ লাগে এইটা দেখে যে অনেকেই বলছেন, অনেক সিনিয়রই বলছেন, এই কেসের মধ্যে, এই অর্ডারের মধ্যে এত লুফলস রয়েছে, অ্যাটলিস্ট সঞ্জয় তো সাজা কমেই যাবে। খালাস হওয়াটা খুব কঠিন ব্যাপার, কিন্তু সঞ্জয়ের সাজা তো কমেই যাবে যদি খুব ভালোভাবে হিয়ারিং করা যায়। এই কেসে সঞ্জয়ের সাজা তো কমতে বাধ্য, ফাঁসি তো অনেক দূরকে অস্ত ব্যাপার, কমে যাবে। কারণ হচ্ছে যে ডিএনএ ছাড়া আর কোনো ম্যাচ নেই। সঞ্জয় নিজে আত্মপক্ষ সমর্থনে বলেছে, আমি ওইখানে গেছি, আমি মেল ওয়ার্ডে গেছি, অথচ আপনারা বলছেন সিসিটিভিতে তাকে অন্য জায়গায় দেখা গেছে। আচ্ছা, অন্যান্য যারা স্টাফ তারা কেউ বলেছেন যে তাকে আমি অতটা সময় দেখেছি, কেউ বলছেন লিফট থেকে তাকে আমি নামতে দেখেছি, বা লিফটের থেকে এত দূরত্ব। আর পোস্টমর্টেম রিপোর্টে এই ঘন্টা থেকে এই ঘন্টার মধ্যে হয়েছে বলেছে, এক্স্যাক্টলিও কোনো কিছু ব্যাপার নেই। এই ঘন্টা থেকে এই ঘন্টার মধ্যে ওই জায়গায় সিসিটিভিতে শুধু সঞ্জয় রায় ছাড়া আর কাউকে দেখা যায়নি। শুধুমাত্র ডিএনএ ম্যাচ করলো আর এই লোকটাই গিয়ে রেপ করে মার্ডার করে দিল। ইজ ইট পসিবল? আপনি যে যুক্তিতেই যান না কেন, অনেকে আবার অনেক যুক্তি বার করছেন, না ও খুব বড় বক্সার ছিল, ও একা হাতে মেরে দিয়েছে। এতটা সহজ নয়। একজনকে যেভাবে মারা হয়েছে, পোস্টমর্টেম রিপোর্টে যত তার ফ্র্যাকচারের রিপোর্ট এসেছে, একজনের পক্ষে শ্বাসরোধ করে মারা, এবং এই শ্বাসরোধ করে মারা এই তথ্যটাও নতুনভাবে উঠে এসেছে। যদি র্যাপচার থাকে, যদি কোনো কিছু থাকে শুধুমাত্র, তাহলে সেই র্যাপচারগুলো কি সঞ্জয়ের হাতের সঙ্গে কখনো সিএফএসএল ম্যাচ করানো গেছে? তার আগেই তো পোস্টমর্টেম করে দেওয়া হলো, তার আগেই তো বডিটাকে পুড়িয়ে দেওয়া হলো। কেন? কাদের অঙ্গুলি হেলনে? এইসব ব্যাপারগুলো কিন্তু সঞ্জয়কে, এবং সিএফএসএলের যে রিপোর্ট এসেছে, নট কমপ্লিট রিপোর্ট, আপনি যদি অর্ডার শিটটা পড়েন, সিএফএসএল একটা ডিএনএ রিপোর্ট পাঠিয়েছে, বাট অন্যান্য জিনিস যেগুলো সিএফএসএল এর কাছে যায় সেই রিপোর্টগুলো নট ইন কমপ্লিট পজিশন।
এই কেসে আমি বলবো অনেক ট্রায়াল বাকি আছে। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এক্সেপশনাল নয়, ঠিক আছে, কিন্তু যারা যারা অপরাধী তাদেরকে ধরবে না কেন? এরকম তো বড় কোর্টগুলোতে এরকম ভিউটা হওয়া উচিত, তবেই তো মানুষের এই ধরনের অপরাধ আমরা কেন করি, একটা সাজা কেন, সাজাটা দেওয়া হয় মানুষকে সংশোধন করার জন্য, আর মৃত্যুদণ্ড দেওয়া হয় যে হচ্ছে যে এত বড় একটা ঘৃণিত অপরাধ করার জন্য। আমি যদি সুপ্রিম কোর্ট মানে মনে করি যে ভারতবর্ষের শেষ কোর্ট, শেষ ভরসা মানুষের, সেই বা এত ডিলেমা, এই জিনিসটা আমার কোথাও মনে হচ্ছে যে কোথাও একটা জিনিসটা যেন ঘেঁটে যাচ্ছে। শ্রমিকদা, একটা প্রশ্ন রাজনৈতিক মহলে উঠছে, বারবার প্রশ্ন উঠছে যে জনতা খুশি নয়, যে এই রায়ের পর জনতা খুশি নয়। দুটো পয়েন্ট বারবার উঠছে, যে এক, হয় সিবিআই তদন্তে ফেল করেছে, নয় দুই, কোথাও আমরা অপরাধ হওয়ার পর আমরা কোথাও মনস্থির করে নিয়েছিলাম এই অপরাধী, একে এই শাস্তি দিতে হবে, তার ফলে যখন আমাদের মনস্থিরটা মানে ঠিক হয়নি, মানে আমরা হয়তো ফাঁসি চেয়েছিলাম, ফাঁসি হলো না, তখন একটা আমাদের ওপর যে ক্ষোভ বা প্রতিবাদ, সোশ্যাল মিডিয়া হোক বা রাস্তায় নেমে প্রতিবাদ হোক, এটা কি মানে কোনো একটা ফ্যাক্টর চলছে, যে কোথাও সিবিআই ফ্যাক্টর না? ফ্যাক্টরটা কিছুটা চলছে, এটা অবশ্যই ঠিক, কিন্তু কাউকেই আপনি একদম ক্লিয়ার করে দিতে পারবেন না। যদি টালা থানার ওসি এবং বিনীত গোয়েল, আমি অন্যদের নাম ছেড়েই দিলাম, কারণ যেহেতু এই দুজনও এই কেসের সঙ্গে জড়িত ছিল, এবং এখনও বিনীত গোয়েল, মানে এই বিনীত গোয়েলের কথা বলছি, ওই আপনার হচ্ছে সন্দীপ ঘোষ, যদি তারা এই কেসের সঙ্গে জড়িত হয়, বেল পেয়ে গেছে সিবিআই, তারপরে তাদের কি পদক্ষেপ করেছে? বেল পেয়ে যাওয়া মানেই তাহলে সিবিআই সেই চার্জশিটটা কেন দিল না? চার্জশিটটা সময় মতো রাজ্য সরকারকে দিয়ে কেন সই করালো না? বেল পাওয়ার পরেও এই চার্জশিটটা সই করিয়ে তাদেরকে অ্যাকিউজ করতে পারতো সিবিআই। তাদের ট্রায়াল কেন শুরু করা গেল না? কেনই বা তাদের ট্রায়াল নিয়ে কোনো হুইসপারিং নেই? এইরকম অনেক প্রশ্ন আছে। মানুষ আবেগ থেকে একটা কথা অবশ্যই বলছে, কিন্তু এটাকে মানুষ এখন আমি এটাও দেখছি অনেক প্রতিক্রিয়া মানুষের, হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখছি বা বিভিন্ন জায়গায় দেখছি, যে মানুষের এটাও প্রতিক্রিয়া যে না, এখন তারা বুঝতে পারছে সঞ্জয়কে একটা বলির পাঠা করা হয়েছে। অনেকেই বলছে, কিন্তু কারণ দেখুন, সঞ্জয় রায় একাদশী, এটা কেউই মানতে পারছে না। এটা আমার মনে হয় বিচারক নিজেও মানতে পারেননি, যার জন্যই তিনি অনেকটা জায়গা রেখে দিয়েছেন, এবং আমার মনে হয়েছে যে তিনি সঞ্জয়কে এমন একটা সুযোগ দিয়েছেন যে তার কাছে যা এভিডেন্স এসছে সেটা দিয়ে সর্বোচ্চ তিনি বিচার করেছেন, কিন্তু তিনি একটা তাকে সুযোগ দিয়ে রেখেছেন, তার জীবনটাকে বাঁচিয়ে রেখেছেন। যদি এই কেসে অন্য কোর্টে বা অন্য সময়ে যদি সিবিআই আরও কোনো ইনভেস্টিগেশন বা আরও কোনো কিছু তথ্য জোগাড় করতে পারে, তাহলে সঞ্জয় অন্তত তার জীবদ্দশায় দেখে যেতে পারবে যে যারা যারা তার সঙ্গে দোষী ছিল তারাও জেল খাটবে বা তাদের ওপরও সাজাটা আসবে। হয়তো তার মনে হয়েছে যে এই জায়গাটা সঞ্জয়ের পাওয়া উচিত। আমার কিন্তু ইন ব্রড সেন্স এটা মনে হয়। যতই আইনের কচকচানি থাক, যত কিছুই থাক, বিচারক কিন্তু ফাঁসির অর্ডার যে দিতে পারতেন একদমই না সেটা নয়। উনি যে স্টিগমাগুলো দিয়েছেন সেটাতে আবার দেওয়া যায় সেটাও আমি বলবো না, কিন্তু তিনি দিতে পারতেন না এটাও নয়। কিন্তু আমি আপনাকে একটা কথা বলছি, রাজ্য সরকার এখন হাজার চেষ্টা করলেও এর ফাঁসি হওয়া খুব মুশকিল। মানে যদি একদম মানে অন্য সব এভিডেন্স পুরো ঢেকে দিয়ে আর কোনো ট্রায়াল হবে না, ওই একদম ফুল সেটিং করে এই দোষী এই সব প্রমাণ করতে পারে রাজ্য সরকার, তার ব্যাপারটা আলাদা। কিন্তু যদি এই কেস রিওপেন হয়, এই লোকগুলোকে যদি আবার যদি তাদের নামে চার্জশিট করে তাদের নামে তদন্ত প্রক্রিয়া শুরু হয়, তাহলে কিন্তু সন্দীপ ঘোষের ফাঁসি, এই সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে যাওয়া এই কেসে অনেক মানে দূরকাহস্ত ব্যাপার। ক্রেডেল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।